হ্যালো ভিউয়ার্স, আজ আমরা এমন এক অদ্ভুত মানুষের গল্প শুনব যার জীবন আমাদের সবার মতোই সোজা পথে চলেনি। আমরা সবাই জন্মগ্রহণ করি শিশু হয়ে, তারপর বড় হই, বৃদ্ধ হই এবং শেষে মারা যাই। কিন্তু ভাবুন তো, যদি এর ঠিক উল্টোটা হতো, যদি আপনি ৮০ বছরে বৃদ্ধ হয়ে জন্মাতেন এবং দিনে দিনে আপনার বয়স কমতে কমতে একসময় আপনি শিশু হয়ে যেতেন, তাহলে ঠিক কেমন হতো? আজ আমরা কথা বলবো ডেভিড বেঞ্চির মাস্টারপিস মুভি দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন নিয়ে। এটি এমন এক প্রেমের গল্প যা সময়ের স্রোতের বিপরীতে সাঁতার কাটে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বেঞ্জামিন বাটনের এই অবিশ্বাস্য যাত্রার গল্প। গল্পটা শুরু হয় ২০০৫ সালের নিউ অ্যালিস শহরের একটি হাসপাতালে। বাইরে চলছে হ্যারিকেন ক্যাটরিনার তাণ্ডব। ঝড় বৃষ্টিতে চারপাশে উত্তাল। হাসপাতালে বিছানায় শুয়ে আছেন একজন অতি বৃদ্ধ নারী, নাম তার ডেইজি। ডেইজি তার জীবনের শেষ মুহূর্তে দাঁড়িয়ে, তার পাশে আছে তার মেয়ে ক্যারোলিন। মৃত্যুর আগে ডেইজি তার মেয়েকে একটি পুরনো ডায়েরি পড়তে বলে। ডায়েরিটি ছিল বেঞ্জামিন বাটনের লেখা। ক্যারোলিন ডায়েরিটি পড়তে শুরু করে, আর সেই ডায়েরির পাতার সাথে সাথে আমরা ফিরে যাই অতীতে। ১৯১৮ সাল, নিউ অ্যারলিন্স। এক অন্ধ ঘড়ি নির্মাতা মিস্টার গেও স্টেশনের জন্য একটি বিশাল ঘড়ি বানাচ্ছিলেন, কিন্তু যুদ্ধের সময় তার একমাত্র ছেলে যুদ্ধে মারা যায়। শোকে পাথর হয়ে যাওয়া মিস্টার গেও ঘড়িটি এমনভাবে তৈরি করলেন যে সেটা সোজা না চলে উল্টো দিকে চলে। স্টেশনে উদ্বোধনের দিন সবাই অবাক হয়ে দেখলো ঘড়ি কাঁটা উল্টো ঘুরছে। মিস্টার গেও বললেন, আমি এই ঘড়িটা উল্টো বানিয়েছি এই আশায় যাতে সময় পেছনের দিকে ফিরে যায়, যাতে যুদ্ধে মারা যাওয়া আমার ছেলে আবার ফিরে আসতে পারে, আবার তার জীবন নতুন করে শুরু করতে পারে। এই উল্টো ঘড়িটাই যেন আমাদের গল্পের মূল সুর বেঁধে দেয়। আর কাকতালীয়ভাবে সেদিন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়। সে ১৯১৮ সালের ১১ নভেম্বর রাতে জন্ম নেয় আমাদের গল্পের নায়ক বেঞ্জামিন। বেঞ্জামিনের বাবা থমাস বাটন ছিলেন শহরের এক বড় বোতাম ব্যবসায়ী। তার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়। কিন্তু জন্মের পর শিশুটিকে দেখে ডাক্তার, নার্স, থমাস বাটন সবাই ভয়ে কেঁপে ওঠেন। শিশুটির আকারে ছোট হলেও তার শরীর ছিল ৮০ বছরের এক মুমূর্ষু বৃদ্ধের মতো। তার চামড়া কুচকানো, চোখে ছানি, হাড়গুলো দুর্বল। ডাক্তাররা বললেন এই শিশু বেশিক্ষণ বাঁচবে না। স্ত্রীকে হারানোর শোক আর দানবাকৃতির এমন অদ্ভুত সন্তান দেখে থমাস বাটন দিশেহারা হয়ে পড়ে। তিনি রাগের মাথায় শিশুটিকে নিয়ে দৌড়ে শহরের বাইরে চলে যান এবং তাকে একটি লেকের জলে ফেলে দিতে চান। কিন্তু শেষ মুহূর্তে পুলিশ চলে আসায় তিনি সেটি করতে পারেননি। এদিকে শেষমেশ বাধ্য হয়ে থমাস বাটন শিশুটিকে একটি বৃদ্ধাশ্রমের সিঁড়িতে ফেলে রেখে পালিয়ে যান। সেই বৃদ্ধাশ্রমের কেয়ারটেকার ছিলেন একজন কৃষ্ণাঙ্গ নারী যার নাম ছিল কুইনি। কুইনি শিশুটিকে দেখে মায়া হয়। সে পরম যত্নে শিশুটিকে কোলে তুলে নেয়। ডাক্তাররা বলেছিল এই শিশু বেশি দিন বাঁচবে না, কিন্তু কুইনি বিশ্বাস করতেন প্রতিটি জীবনই ঈশ্বরের দান। তিনি শিশুটিকে নিজের কাছে রেখে দেন এবং তার নাম দেন বেঞ্জামিন। বেঞ্জামিনের জীবন শুরু হয় বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ মানুষদের মাঝে। এটা তার জন্য অদ্ভুতভাবে মানানসই ছিল, কারণ দেখতে তাকেও তাদের মতোই লাগতো। যদিও তার বয়স ছিল মাত্র কয়েকদিন, কিন্তু তার শরীর ছিল ৮০ বছরের বৃদ্ধের। কুইনি তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতেন। বেঞ্জামিন হুইল চেয়ারে বসে থাকতো, তার চুল ছিল পাকা, সে কানে কম শুনতো। সবাই ভাবতো সে যে কোনো দিন মারা যাবে, কিন্তু আশ্চর্যের বিষয় ছিল দিন যত যেতে লাগলো বেঞ্জামিন মারা তো গেলই না, বরং একটু একটু করে সুস্থ হতে লাগলো। তার পিঠের কুচ সোজা হতে শুরু করলো, দৃষ্টিশক্তি কিছুটা পরিষ্কার হলো। কেউ বুঝতে পারছিল না সে আসলে বৃদ্ধ হচ্ছে নাকি ধীরে ধীরে তরুণ হচ্ছে। ৭ বছর বয়সে দেখতে যখন সে ৭০-এর মতো, বেঞ্জামিনের পরিচয় হয় একটি পুচকে নীল চোখের মেয়ের। মেয়েটির নাম ডেইজি। ডেইজি তার দাদির সাথে দেখা করতে বৃদ্ধাশ্রমে আসতো। যদিও বেঞ্জামিন দেখতে বৃদ্ধ ছিল, কিন্তু ডেইজি তার চোখের দিকে তাকিয়ে ভেতরে শিশুসুলভ মনটাকে দেখতে পেয়েছিল। বড়দের বাধার পরও ডেইজি এবং বেঞ্জামিন বন্ধু হয়ে যায়। তারা টেবিলের নিচে মোমবাতি জ্বালিয়ে গল্প করত। ডেইজি ছিল প্রথম মানুষ যে বেঞ্জামিনের তার বাইরের রূপ দেখে বিচার করেনি, বরং তার মনটা দেখেছিল। এদিকে বেঞ্জামিন ধীরে ধীরে বড় হতে থাকে, অর্থাৎ দেখতে কম বয়সী হতে থাকে। সে হাঁটতে শেখে, তারপর ক্লাস ছেড়ে নিজের পায়ে দাঁড়ায়। তার মধ্যে পৃথিবী দেখার এক অদম্য ইচ্ছে জাগে। একদিন বৃদ্ধাশ্রমে একজন মানুষ আসে। সে নিজেকে ক্যাপ্টেন মাইক বলে পরিচয় দেয়। তার একটি টাগবোট ছিল। বেঞ্জামিন কাজের খোঁজের জন্য এই টাগবোটে ক্রু হিসেবে যোগ দেয়। ক্যাপ্টেন মাইক ছিল একজন শিল্পী মনের মানুষ। সে বেঞ্জামিনকে দুনিয়ার অদ্ভুত সব অভিজ্ঞতার সাথে পরিচয় করিয়ে দেয়, যেমন বাইরে যাওয়া, মেয়েদের সঙ্গ এবং সমুদ্রের জীবন। এই সময় বেঞ্জামিনের সাথে পরিচয় হয় এক ভদ্রলোকের। তিনি আর কেউ নন, বেঞ্জামিনের জন্মদাতা বাবা থমাস বাটন। থমাস বাটন জানতেন যে এই ছেলেটি তার পরিত্যক্ত সন্তান, কিন্তু তিনি নিজের পরিচয় দেননি। তিনি বেঞ্জামিনকে ভালোবাসতেন, তাকে ড্রিঙ্কস করাতেন, কিন্তু অপরাধবোধের কারণে কখনো সত্যিটা বলতে পারতেন না। এদিকে বোটে কাজ করতে করতে বেঞ্জামিন রাশিয়াতে পৌঁছায়। সেখানে এক হোটেল লবিতে তার দেখা হয় এলিজাবেথ অ্যাবট নামে এক নারীর সঙ্গে। এলিজাবেথ ছিলেন একজন ব্রিটিশ কূটনীতিকের স্ত্রী, যিনি স্বপ্ন দেখতেন ইংলিশ চ্যানেল সাঁতরে পার হওয়ার। বেঞ্জামিন এবং এলিজাবেথের মধ্যে গভীর সম্পর্ক গড়ে ওঠে। তখন বেঞ্জামিন দেখতে প্রায় ৫০-৫৫ বছরের এক ব্যক্তির মতো। তারা গভীর রাতে হোটেল লবিতে বসে গল্প করত। এই সম্পর্কটি বেঞ্জামিনকে প্রথম প্রেমের স্বাদ এনে দেয়, কিন্তু এলিজাবেথ জানতেন তাদের এই সম্পর্কে কোনো ভবিষ্যৎ নেই। একদিন কোনো কিছু না বলেই এলিজাবেথ চলে যায়। বেঞ্জামিন প্রথমবার হৃদয় ভাঙার কষ্ট অনুভব করে।
এর কিছুদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। বেঞ্জামিন এবং ক্যাপ্টেন মাইকের বোটটিকে মার্কিন নৌবাহিনী যুদ্ধের কাজে লাগায়। প্রশান্ত মহাসাগরে জাপানি সাবমেরিনের সঙ্গে যুদ্ধের সময় বোটটি ধ্বংস হয়ে যায় এবং ক্যাপ্টেন মাইক মারা যান। মৃত্যুর আগে মাইক বেঞ্জামিনকে নিজের জীবনের শেষ শিক্ষা দিয়ে যান। তিনি বলেন, তুমি যতই গালাগাল করো তোমার ভাগ্যকে, যতই দোষারোপ করো তোমার ভাগ্যকে, শেষ মুহূর্তে তোমাকে সবকিছু মেনে নিতে হবে। এদিকে যুদ্ধ শেষ হয় 1945 সালে। বেঞ্জামিন আবারও নিউ অর্লিন্সে কুইনের কাছে ফিরে আসে। তখন সে দেখতে প্রায় 40-45 বছরের এক সুঠাম পুরুষের মতো, যদিও তার আসল বয়স তখন 26। এদিকে ডেইজি এখন একজন যুবতী এবং নিউ ইয়র্কের বিখ্যাত ব্যালে ডান্সার। ডেইজি একবার নিউ অর্লিন্সে ফিরে আসে। বেঞ্জামিনকে দেখে সে মুগ্ধ হয়। তারা ডিনার করে, কিন্তু তাদের জীবনের লক্ষ্য তখনও আলাদা। ডেইজি তার ক্যারিয়ার এবং তারুণ্যের উন্নততায় মত্ত। এদিকে বেঞ্জামিন অনেক কিছু দেখে এবং হারিয়ে ধীরে স্থির এক মানুষ। ডেইজি বেঞ্জামিনকে কাছে পেতে চায়, কিন্তু বেঞ্জামিন নিজেকে সরিয়ে নেয়, কারণ সে জানতো ডেইজির এই চাওয়াটা কেবলমাত্র আবেগের বশবর্তী হয়ে। তাদের সময় তখন মেলেনি। ডেইজি অভিমান করে চলে যায়। এদিকে কিছুদিন পরে থমাস বাটন অসুস্থ হয়ে পড়েন। তিনি বেঞ্জামিনকে ডেকে পাঠান এবং অবশেষে স্বীকার করেন যে তিনিই তার বাবা। তিনি বলেন কিভাবে তিনি বেঞ্জামিনকে ফেলে দিয়েছিলেন। সেই অনুশোচনায় তাকে সারা জীবন পুড়িয়েছে। থমাস বাটন তার সম্পত্তি এবং ব্যবসা বেঞ্জামিনের নামে লিখে দিয়ে মারা যান। বেঞ্জামিন তার বাবাকে ক্ষমা করে দেয় এবং শেষ সময় তার পাশে থাকে। বাবার মৃত্যুর পর বেঞ্জামিন তার শৈশবের সেই বাড়িতে ফিরে যায়, যেখান থেকে একদিন তাকে বের করে দেওয়া হয়েছিল। এদিকে কিছুদিন পরই বেঞ্জামিন আবারও ডেইজির সাথে দেখা করতে প্যারিসে যান, যেখানে ডেইজি তখন তার নাচের ক্যারিয়ারের তুঙ্গে। কিন্তু ডেইজি তখন অন্য জগতের মানুষ, অন্য এক প্রেমিকের সাথে আছে। বেঞ্জামিন বুঝতে পারে এখানে তার কোনো আর জায়গা নেই। সে ফিরে আসে, কিন্তু ভাগ্য বড় নির্মম। বেঞ্জামিন চলে আসার পরপরই প্যারিসে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ডেইজি রাস্তা পার হওয়ার সময় একটি ট্যাক্সি তাকে ধাক্কা দেয়। এই দুর্ঘটনায় ডেইজির পা ভেঙে যায় এবং তার নাচের ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যায়। খবর পেয়ে বেঞ্জামিন হাসপাতালে ছুটে যায়, কিন্তু ডেইজি তার ভাঙা পা, নষ্ট হয়ে যাওয়া জীবন নিয়ে বেঞ্জামিনের সামনে আসতে লজ্জা পায়। সে বেঞ্জামিনকে চলে যেতে বলে। ডেইজি চায়নি বেঞ্জামিন তাকে এই করুণ অবস্থায় দেখুক। বেঞ্জামিন ভারাক্রান্ত হৃদয়ে ফিরে আসে, কিন্তু সে ডেইজির দেখাশোনা করার জন্য আড়ালে ব্যবস্থা করে রাখে। এদিকে সময় গড়িয়ে যায়। ডেইজি সুস্থ হয়ে নিউ অর্লিন্সে ফিরে আসে। তখন 1960-এর দশক। বেঞ্জামিন এবং ডেইজি দুজনের বয়স এবং চেহারা অবশেষে এক বিন্দুতে এসে মেলে। বেঞ্জামিন দেখতে তখন 30-35 বছরের এক হ্যান্ডসাম যুবক, আর ডেইজিও তাই। এরপর একে অপরকে আর দূরে ঠেলে দিতে পারে না তারা। তারা একসাথে থাকতে শুরু করে। তারা নৌকা নিয়ে ঘুরতে যায়, নতুন বাড়িতে ওঠে। এই সময় ছিল তাদের জীবনের সবচেয়ে সুখের সময়। তারা জানতো সময়টা ক্ষণস্থায়ী, কিন্তু তারা প্রতিটা মুহূর্তকে আঁকড়ে ধরেছিল। ডেইজি বলেছিল, আমরা এখন মাঝপথে দেখা করেছি। হয়তো খুব বেশি সময় আমরা একসাথে থাকতে পারবো না, কিন্তু প্রতিটি মুহূর্ত আমরা একে অপরকে উপভোগ করতে চাই। এদিকে তাদের সুখের দিনগুলোতে হঠাৎ এক নতুন মোড় আসে। ডেইজি গর্ভবতী হয়, কিন্তু এই খবরটি বেঞ্জামিনের জন্য আনন্দের চেয়ে ভয়ের কারণ বেশি হয়ে দাঁড়ায়। বেঞ্জামিন জানতো তার ভবিষ্যৎ কি। সে দিনে দিনে ছোট হতে থাকবে। সে ডেইজিকে বোঝাতে চাইলো, এই বাচ্চার বাবা আমি হতে পারি না, কারণ ভবিষ্যতে আমাকেও বাচ্চার মতো দেখাশোনা করতে হবে। তোর পক্ষে একসাথে দুটো বাচ্চাকে লালন পালন করা সম্ভব না। ডেইজি কোনো কথা শুনতে চায়নি। সে সন্তান জন্ম দেয়। তাদের মেয়ের নাম রাখা হয় ক্যারোলিন। কিছুদিন সব ঠিকঠাক ছিল, কিন্তু বেঞ্জামিন দেখলো যে সে দিনে দিনে টিনেজারের মতো হয়ে যাচ্ছে। অন্যদিকে তার মেয়েও বড় হয়ে যাচ্ছে। সে বুঝতে পারলো সে যদি এভাবেই ডেইজির সাথে থাকে তাহলে সে একটা সময় বোঝা হয়ে দাঁড়াবে। ডেইজিকে, তার প্রেমিক, তার সন্তান এবং শিশু প্রেমিককে সবাইকে একসাথে সামলাতে হবে। তাই মেয়েটা এবং ডেইজির ভবিষ্যতের কথা ভেবে বেঞ্জামিন এক কঠিন সিদ্ধান্ত নেন। সে তার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকাগুলো ডেইজি এবং ক্যারোলিনের জন্য রেখে বাড়ি ছেড়ে চলে যায়। সে চেয়েছিল তার মেয়ে একটি স্বাভাবিক বাবার পরিচয় বড় হোক, যদিও সেই বাবা কাছে থাকবে না। বাড়ি ছেড়ে বেঞ্জামিন আবারও বিশ্বভ্রমণে বেরিয়ে পড়ে। সে ভারত সহ বিভিন্ন দেশে ঘুরে বেড়ায়। তখন সে দেখতে 20 বছরের তরুণের মতো, তারপর 15 বছরের কিশোর। সে দূর থেকে তার মেয়ে ক্যারোলিনকে জন্মদিনের কার্ড পাঠাতো, কিন্তু তাকে সে নিজের পরিচয় দিত না। ডায়েরিতে সে লিখত, আমি যদি তোমার প্রথম দিনে স্কুলে নিয়ে যেতে পারতাম, আমি যদি তোমার পিয়ানো শেখানোর সময় পাশে থাকতে পারতাম, তাহলে কতই না ভালো হতো। এর কয়েক বছর পর বেঞ্জামিন যখন দেখতে 13-14 বছরের কিশোর, তখন সে আবারও ডেইজির কাছে ফিরে আসে। ডেইজি ততদিনে বৃদ্ধ হয়েছে। সে অন্য একজনকে বিয়ে করেছে এবং স্কুল শিক্ষিকা হিসেবে জীবন কাটাচ্ছে। বেঞ্জামিনকে দেখে ডেইজি চিনতে পারে, কিন্তু বেঞ্জামিনের স্মৃতিশক্তি ততদিনে কমতে শুরু করেছে। তবে এসবের মধ্যেও তারা একে অন্যের সাথে শেষবারের মতো মিলিত হয়। তবে এর পরের কয়েক বছর তারা আবারও আলাদা হয়ে যায়। অন্যদিকে এরই মধ্যে ডেইজির স্বামীও মারা যায়। অন্যদিকে হঠাৎ একদিন ডেইজির কাছে পুলিশের কল আসে। পুলিশ জানায় তারা একটি ছোট্ট শিশুকে খুঁজে পেয়েছে, যার ডায়েরিতে ডেইজির নাম লেখা।
ডেইজির বুঝতে বাকি থাকে না তারা হয়তো বেঞ্জামিনকে খুঁজে পেয়েছে, তাই সে দৌড়ে বেঞ্জামিনের কাছে চলে যায়। কিন্তু ততদিনে বেঞ্জামিন অনেক ছোট, তাই তার স্মৃতিশক্তিও হারিয়ে গেছে। সে ডেইজিকে চিনতে পারে না। ডেইজি বেঞ্জামিনকে নিজের কাছে নিয়ে আসে। এখন ভূমিকা সম্পূর্ণ উল্টে গেছে। একসময় বেঞ্জামিন ছিল বয়স্ক, ডেইজি ছিল শিশু, আর এখন ডেইজি বৃদ্ধ আর বেঞ্জামিন এক অবুঝ শিশু। ডেইজি তার মায়ের মতো সেবা করতে থাকে, তাকে খাওয়ায়, গল্প শোনায়, ঘুম পাড়ায়। অন্যদিকে আমরা আবারও সেই উল্টো ঘড়িটি দেখতে পাই, যেটি বদলে এখন স্টেশনের নতুন ঘড়ি লাগানো হয়েছে। 2013 সাল। বেঞ্জামিন এখন দেখতে একটি নবজাতক শিশুর মতো। সে কথা বলতে পারে না, হাঁটতে পারে না। ডেইজির কোলে শুয়ে ডেইজির চোখের দিকে তাকিয়ে সে শেষবারের মতো শ্বাস নেয়। একটি দীর্ঘ, অবিশ্বাস্য এবং উল্টো পথে চলা জীবনের সমাপ্তি ঘটে। ডেইজি একরাশ দীর্ঘশ্বাস ফেলে তার ভালোবাসার মানুষটিকে শেষবারের মতো নিজের বুকে জড়িয়ে নেয়। এবার সিন কাট হয়ে আবারও হাসপাতালে ফিরে আসে। বৃদ্ধ ডেইজি তার মেয়ে ক্যারোলিনকে জানায় বেঞ্জামিনই তার আসল বাবা। ক্যারোলিন কান্নায় ভেঙে পড়ে। এদিকে বাইরে হ্যারিকেন ক্যাটরিনা আরও প্রবল হয়। হাসপাতালে জানালা দিয়ে দেখা যায় জল বাড়ছে। সিনেমাটির শেষ দৃশ্যে আমরা সেই পুরনো ঘড়িটিকে আবার দেখি, যা মিস্টার কিও বানিয়েছিলেন। ঘড়িটি এখন এক স্টোর রুমে জলে তলিয়ে যাচ্ছে, কিন্তু তার কাঁটাগুলো এখনও উল্টো দিকেই ঘুরছে। দর্শক, এই সিনেমাটি আমাদের শেখায় যে জীবন যেভাবেই শুরু হোক না কেন, গন্তব্য আমাদের সবার এক। আমরা কেউ ধনী, কেউ গরিব, কেউ লম্বা, কেউ খাটো, কেউ সোজা পথে চলি, কেউ বা উল্টো, কিন্তু শেষে আমরা সবাই একা, সবাই স্মৃতির পাতায় বন্দী। দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন এমন এক মাস্টারপিস, যেটিকে কয়েকটা শব্দ কিংবা কয়েক মিনিটের ভিডিওর মধ্যে ক্যাপচার করা একেবারে অসম্ভব। তাই আমি চাইবো যারা এই ভিডিওটা দেখেছেন তারা একবার হলেও এই সিনেমাটা সম্পূর্ণ দেখে আসুন। আর আমার স্টোরি টেলিং আপনাদের কেমন লেগেছে সেটিও প্লিজ জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। যেহেতু এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও, তাই পরবর্তী ভিডিওতে আরও ইমপ্রুভ করার জন্য আমি কী করতে পারি সেই অ্যাডভাইসটাও দিয়ে যেতে একদম ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, নিজের প্রিয় মানুষের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।